হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের এই ক্লাসটি হলো ৭৯তম ক্লাস, অর্থাৎ বিগত ৭৮টি দিন ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। আজকে আমরা এই ক্লাসে দেখে নেব ২৪শে ডিসেম্বর ২০২৪ সাল পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি। আশা করি আজকের ক্লাসটি সকলে ভালো লাগবে। আর আগত পরীক্ষায় যদি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের ভয় থাকে তাহলে আমাদের এই ক্লাসটি দেখতে থাকো, এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে। চলো আর কথা না বলে শুরু করে দিই আজকের ক্লাসটি। আজকের ক্লাসটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা আজকে ক্লাসে নতুন এসছো তারা অবশ্যই ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দাও। দেখে নাও আজকের প্রথম প্রশ্নটি। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য গঠিত যৌথ কমিটির চেয়ারম্যান কে হয়েছেন? অপশান এ মনীষ তিওয়ারি, অপশান বি প্রিয়াঙ্কা গান্ধী, অপশান সি পিপি চৌধুরী, অপশান ডি হলো বনশুরি স্বরাজ। সঠিক উত্তরটি হলো অপশান সি পিপি চৌধুরী। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য গঠিত কমিটির চেয়ারম্যান হয়েছেন পিপি চৌধুরী। ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ জেপিসি ঘোষণা করেছে লোকসভার সবিচারালয়। এই জেপিসি লোকসভা থেকে ২৭ জন এবং রাজ্যসভা থেকে ১২ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিটি। জেপিসিতে মোট সদস্য সংখ্যা হবে ৩৯ জন। জেপিসির চেয়ারম্যান নিযুক্ত হলেন বিজেপি সাংসদ পিপি চৌধুরী। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা কী সেটা একটু দেখে নিই। ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হলো সারা দেশে একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচন। ২০২৪ সালের মার্চ মাসে ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিবেচনার জন্য গঠিত প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্যানেলে রাষ্ট্রপতির কাছে ১৮,৬২৬ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্যানেলটি ২রা ডিসেম্বর ২০২৩ গঠিত হয়েছিল। এই রিপোর্ট বা প্যানেলে তৈরি করতে সময় লেগেছে ১৯১টি দিন সময় লেগেছে। প্যানেলে ৭টি দেশের নির্বাচন প্রক্রিয়া অধ্যয়ন করা হয়েছিল। এই ৭টি দেশ কী কী? দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বেলজিয়াম, জার্মানি, জাপান, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন। স্বাধীনতার পর ১৯৫২ সাল, ১৯৫৭ সাল, ১৯৬২ সালে এবং ১৯৬৭ সালে একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখে নাও ২ নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি। মহিলা অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ২০২৪-এর শিরোপা কে জিতেছে? অর্থাৎ উম্যান আন্ডার ১৯ এশিয়া কাপ ২০২৪-এর শিরোপা কে জিতেছে? অপশান এ শ্রীলঙ্কা, অপশান বি পাকিস্তান, অপশান সি আফগানিস্তান, অপশান ডি হলো ভারত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভারত। ভারত উম্যান আন্ডার ১৯ এশিয়া কাপ ২০২৪টি জিতেছে। এটি মহিলাদের আন্ডার ১৯ এশিয়া কাপের প্রথম সংস্করণ, অর্থাৎ এটি এই বছর প্রথম খেলা হয়েছে। তার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এই এশিয়া কাপটি। তাহলে কোথায় অনুষ্ঠিত হয়েছে? মালয়েশিয়ার কুয়ালালামপুরে। অংশগ্রহণকারী দলগুলি কী কী? বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এবং নেপাল। ভারতকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব অর্থাৎ কি মেল আন্ডার ১৯ এশিয়া কাপ ২০২৪, ঠিক আছে, ভারতকে হারিয়ে কে জিতেছে? বাংলাদেশ জিতেছে। তাহলে আমরা আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিলাম। আমাদের এই ক্লাসটি সকলে কেমন লাগছে সেটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখো ৩ নম্বরের প্রশ্নটি। কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ মুবারক আল কবির পুরস্কারটি দিয়েছে? অপশন এ জর্ডান, অপশন বি প্যালেস্তাইন, অপশন সি কুয়েত, অপশন ডি হলো ইসরায়েল। সঠিক উত্তরটি হলো অপশন সি কুয়েত। কুয়েত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ মুবারক আল কবির পুরস্কারটি দিয়েছেন। এই এই যে পুরস্কারটি অর্ডার অফ মুবারক আল কবির, এটি কুয়েতে নাইটহুড পুরস্কার নামে পরিচিত। এবার অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। কুয়েতের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ মোবারক আল কবির এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়েতের আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবেব আল শাবাব তাকে এই সম্মানটি দিয়েছেন। মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই সম্মানটি পেয়েছেন। এটি ২০তম আন্তর্জাতিক সম্মান যা নরেন্দ্র মোদী কোনো দেশ থেকে পেয়েছেন, অর্থাৎ আন্তর্জাতিক সম্মানের মধ্যে নরেন্দ্র মোদী হলো এটি ২০তম সম্মান। এবার অ্যাবাউট অফ দ্য টপিকে আমরা কিছু ২০২৪ এবং ২০২৩-২৪ প্রধানমন্ত্রী কর্তৃক প্রাপ্ত কিছু পুরস্কার দেখে নেব। পালাউ প্রজাতন্ত্র ২০২৩ দ্বারা অ্যাবেকেল পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি ২০২৩ সালে পেয়েছেন নরেন্দ্র মোদী। ক্যাম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ পাপুয়া নিউগিনি পেয়েছেন ২০২৩ সালে নরেন্দ্র মোদী। অর্ডার অফ দ্য নীল ২০২৩ কোথা থেকে পেয়েছে? মিশর দেশ থেকে পেয়েছে। গ্র্যান্ড ক্রাউন অফ দ্য লিজিয়ন অফ অনার ২০২৩ ফ্রান্স থেকে পেয়েছে। অর্ডার অফ ডুক গালপো ২০২৩ পেয়েছে ভুটান থেকে।
অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপেল স্টেল 2024 পেয়েছে রাশিয়া থেকে। মার্টিন লুথার কিং জুনিয়র বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছেন আমেরিকা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ নরেন্দ্র মোদী কর্তৃক প্রাপ্ত পুরস্কার দেখে নিলাম অ্যাবাউট অফ দ্য টপিকে, যেগুলি পরীক্ষায় আসে। এবার দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্নটি। আম্বেদকর স্কলারশিপ স্কিম কোথায় শুরু হয়েছে? আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি স্কিমটি সম্বন্ধে। অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি তেলেঙ্গানা, অপশান সি রাজস্থান, অপশান ডি হলো দিল্লি। সঠিক উত্তরটি হলো অপশান ডি, দিল্লি। দিল্লিতে আম্বেদকর স্কলারশিপ স্কিমটি শুরু হয়েছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল ডক্টর আম্বেদকর স্কলারশিপ স্কিমটি ঘোষণা করেছেন। এই প্রকল্পের অধীনে দিল্লি সরকার দলিত পরিবারে একজন শিশুর শিক্ষা এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের খরচ বহন করবে এই আম্বেদকর স্কলারশিপ স্কিমের অধীনে। 12ই ডিসেম্বর অরবিন্দ কেজরিওয়াল 60 বছরের বয়সী প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসার জন্য সঞ্জীবনী যোজনা চালু করেছে। অর্থাৎ সঞ্জীবনী যোজনাটি কোন রাজ্য সরকার চালু করেছে? সেটা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল চালু করেছে দিল্লিতে। এবার দেখো 5 নম্বর প্রশ্নটি, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টপিক থেকে আগেও পরীক্ষায় এসছে। জিএসটি কাউন্সিলের 55তম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে? আগে এসে জিএসটি কাউন্সিলের 54তম সভা বা 53তম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে এইভাবে। তো 55তম সভা এই বছর কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ব্যাঙ্গালোর, অপশন বি চেন্নাই, অপশন সি জয়সলমীর, অপশন ডি হলো উদয়পুর। সঠিক উত্তরটি হলো অপশন সি জয়সলমীর। জয়সলমীরে জিএসটি কাউন্সিলের 55তম সভা অনুষ্ঠিত হয়েছে। জয়সলমীরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে জিএসটি কাউন্সিলের 55তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জিএসটি কাউন্সিল বৈদ্যুতিক গাড়ি অর্থাৎ ইভি অর্থাৎ ইলেকট্রিক্যাল ভেহিকেল সহ পুরনো গাড়ির বিক্রয়ের ওপর কর 12% থেকে বাড়িয়ে 18% করতে সম্মত হয়েছে। তাহলে বৈদ্যুতিক গাড়িতে কর বিক্রয়ের ওপর কর কত থেকে কত করা হয়েছে? 12% থেকে 18% করা হয়েছে। এটিও পরীক্ষায় আসতে পারে। এবার আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে জিএসটি কাউন্সিলের গঠন সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব। এই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে রয়েছেন? কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থাৎ নির্মলা সীতারামন। এর সদস্য সংখ্যা কত? মোট সদস্য সংখ্যা হলো 33 জন, যার মধ্যে 2 জন সদস্য কেন্দ্র থেকে এবং বাকি 31 জন সদস্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নিয়োগ করা হয়েছে। এবার আমরা জিএসটি সম্পর্কিত কিছু তথ্য রিলেটেড আপডেটসে দেখে নেব, যেগুলি থেকে পরীক্ষায় এসছে। প্রথমে দেখো পণ্য ও পরিষেবা কর অর্থাৎ যার সংক্ষেপ কি জিএসটি। ঠিক আছে, এইটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সে। ভারতের জিএসটি কানাডা মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভারতে বিজয় কেলকার কমিটির সুপারিশে ভিত্তি করে জিএসটি কার্যকর করা হয়েছিল। তাহলে এইটিও পরীক্ষা আসতে পারে যে কোন কমিটির সুপারিশে ভারতের জিএসটি কার্যকর হয়েছিল। সেই ক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে বিজয় কেলকার কমিটি। 1 জুলাই 2017 সালে ভারতে প্রথম জিএসটি কার্যকর হয়েছিল। তাহলে ভারতে প্রথম জিএসটি শুরু হয়েছিল 1 জুলাই 2017 সালে। জিএসটি কার্যকরী প্রথম ভারতের রাজ্য কি? আসাম। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিএসটি সম্পর্কিত আরও কিছু জিকে দেখে নাও। জিএসটি 279 ধারায় অধীনে কার্যকর করা হয়েছে। তাহলে ভারতের সংবিধানে কত নম্বর ধারায় জিএসটি কথা আছে? 279 নম্বর ধারায়। জিএসটি কাউন্সিল সেপ্টেম্বর 2016-তে ভারতের রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়েছিল। জিএসটি 122তম সংবিধান সংশোধনী বিল। তাহলে জিএসটি কততম সংবিধান সংশোধনী বিল? 122তম। এবং জিএসটি একটি কী ধরনের কর? প্রত্যক্ষ কর না পরোক্ষ কর? জিএসটি হলো একটি পরোক্ষ কর। তাহলে গুরুত্বপূর্ণ আমরা জিএসটি সম্পর্কিত জিকেগুলি দেখে নিলাম, যেগুলি পরীক্ষায় এসছে এবং আবারও আসবে। এবার দেখে নাও 6 নম্বর প্রশ্নটি। হালামোদির অনুষ্ঠান কোন দেশে পরিচালিত হয়েছে? আমরা ছবিতে পাশেই দেখতে পাচ্ছি। অপশন এ কুয়েত, অপশন বি জর্ডান, অপশন সি সংযুক্ত আরব আমিরাত, অপশন ডি হলো ওমান। সঠিক উত্তরটি হলো অপশন এ কুয়েত। সম্প্রতি নরেন্দ্র মোদী কুয়েত দেশে ভ্রমণে গেছেন। ঠিক আছে, তো সেখানে গিয়ে কুয়েত দেশ নরেন্দ্র মোদীর আগমনের উদ্দেশ্যে হালামোদি অনুষ্ঠানটি পরিচালিত করেছে। কুয়েতের শেখ সাদ আল আবদুল্লাহ ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য হালামোদি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21শে ডিসেম্বর কুয়েতে পৌঁছেছেন। এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। ইন্দিরা গান্ধী ছিলেন কুয়েত সফরকারী শেষ ভারতীয় প্রধানমন্ত্রী এবং তারপরে এই একমাত্র ইন্দিরা গান্ধী পরেই এই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়ে আবার কুয়েতে সফর করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপসাগরীয় দেশগুলির প্রধান ক্রীড়া ফুটবল প্রতিযোগিতার আরবিয়ান গলফ কাপ এর উদ্বোধন করবেন। এবার যেহেতু কুয়েতের কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে কুয়েত সম্পর্কিত কিছু জিকে দেখে নেব। ঠিক আছে, আচ্ছা, কুয়েত দেশটি প্রথমত পার্সিয়ান গল্ফের তীরে অবস্থিত। ঠিক আছে, যার একদিকে রয়েছে ইরাক, অপর দিকে রয়েছে সৌদি আরব এবং আরেক দিকে রয়েছে কি? ইরান। অর্থাৎ কুয়েতের যে পাশের দেশগুলি কি কি রয়েছে? ইরান, ইরাক এবং সৌদি আরবে, এবং অপর দিকে রয়েছে পার্সিয়ান গল্ফ।
ঠিক আছে? এবার কুয়েতের রাজধানী আমরা দেখে নেব কি? কুয়েতের রাজধানী হলো কুয়েত সিটি। কুয়েতের প্রধানমন্ত্রী রয়েছেন আহমেদ আল আবদুল্লাহ আল সাবাহ। কুয়েতের মুদ্রা কি? কুয়েতি দিনার। কুয়েত প্রথমবারের মতো হিন্দিতে রেডিও সম্প্রচার শুরু করেছে। তাহলে আমরা কুয়েত সম্পর্কিত কিছু জিকে দেখে নিলাম। এবার দেখো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ৭ নম্বর প্রশ্নটি। জাতিসংঘের অভ্যন্তরীণ বিচার পরিষদের চেয়ারম্যান কে হচ্ছেন? অপশন এ মদন বি লোকুর, অপশন বি রামমোহন রাও আমারা, অপশন সি ভাবেশ জৈন, অপশন ডি হলো সঞ্জয় মালহোত্রা। সঠিক উত্তরটি হলো অপশন এ মদন বি লোকুর। মদন বি লোকুর জাতিসংঘ অভ্যন্তরীণ বিচার পরিষদের চেয়ারম্যান হয়েছেন। জাতিসংঘের বিচার ব্যবস্থার প্রশাসনিক উন্নতির জন্য জাতিসংঘ পরিষদ অভ্যন্তরীণ বিচার পরিষদ অর্থাৎ আইজেসি প্রতিষ্ঠিত করেছে। অভ্যন্তরীণ বিচার পরিষদ অর্থাৎ আইজেসি সদস্যরা জাতিসংঘ সচিব কর্তৃক নিযুক্ত হন। এবার আমরা যেহেতু এখানে নিয়োগের কথা এসেছে, তাই আমরা কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব। প্রথমে দেখো প্রীতি সুদান, তিনি ইউপিএসসি চেয়ারম্যান হয়েছেন। ওম বিড়লা 58তম লোকসভার স্পিকার হয়েছেন। এগুলি আমরা বারবার পড়ছি এর জন্যই, যাতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে এগুলি যেন মনে থেকে যায় বা মুখস্থ হয়ে যায়। অমিতাভ চৌধুরী এক্সিস ব্যাংকের এমডি ও সিও হয়েছেন। ডক্টর নীনা মালহোত্রা সুইডেনের রাষ্ট্রদূত হয়েছেন। রাজেশ কুমার সিং নতুন প্রতিরক্ষা সচিব হয়েছেন রাজেশ কুমার সিং। সুমতি ধর্মবর্ধনে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিটের চেয়ারম্যান হয়েছেন সুমতি ধর্মবর্ধনে। বিচারপতি সঞ্জীব খান্না ভারতের 51তম বিচারপতি হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। নবীন রামগুলাম তিনি মরিশাসের প্রধানমন্ত্রী হয়েছেন। শিগেরু ইশিবা জাপানের 103তম প্রধানমন্ত্রী হয়েছেন শিগেরু ইশিবা। ইউনিসেফ ভারতের জাতীয় রাষ্ট্রদূত হয়েছেন করিনা কাপুর খান। এবং সর্বশেষ দেখব ফিফকো চেয়ারম্যান হচ্ছেন দিলীপ সংঘনি। এবার দেখুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। যুগযুগিন ভারত জাদুঘরের জন্য ভারত ও কোন দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? অপশন এ জার্মানি, অপশন বি জাপান, অপশন সি ফ্রান্স, অপশন ডি হলো আমেরিকা। সঠিক উত্তরটি হলো অপশন সি ফ্রান্স। যুগযুগিন ভারত জাদুঘরের জন্য ভারত ও ফ্রান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কেন্দ্রীয় সরকার নয়াদিল্লির রায়সিনা পাহাড়ের কাছে অবস্থিত উত্তর ও দক্ষিণ ব্লক এলাকায় একটি যুগিন ভারত জাদুঘর স্থাপন করবে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। প্রস্তাবিত জাদুঘরটি 1,54,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত বিশ্বের বৃহত্তম জাদুঘরটি হবে এই যুগযুগিন ভারত জাদুঘরটি। এ সম্পর্কে আরও কিছু তথ্য দেখে নাও। সেন্ট্রাল ভিস্তা প্রকল্প হলো দিল্লিতে একটি পুনঃ উন্নয়ন প্রকল্প যা ভারত সরকার 2019 সালে চালু করেছিল। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সকলকে ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আর হ্যাঁ, যারা নতুন এসছো ক্লাসে তারা অবশ্যই ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।